প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে 48 ঘন্টার মাথায় গত মাসের শেষের দিকেই তারা এসেছিলেন এ রাজ্যে। তবে শুধুমাত্র এ রাজ্যে 2026-এ বিজেপি সরকার তৈরির ডাক যে তারা এই মাটি থেকে দিচ্ছেন এমনটা নয়। মাদুরাইয়ের সভা থেকেও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বললেন পশ্চিমবঙ্গে বদল আসবে 2026-এ। কতটা জমি তৈরি রয়েছে আলোচনা অবশ্যই করব। তার পাশাপাশি আজকে অবশ্যই আমাদের নজর থাকবে বোলপুরে, কারণ আজ বিজেপি অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদে সেখানে নারী সম্মান যাত্রার ডাক দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি উপস্থিত থাকবেন। আলোচনা করব আমাদের সঙ্গে যারা রয়েছেন। প্রথমে পরিচয় করে দিই, ভাস্কর সেনারা রয়েছেন, ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, সৈকত গিরি, সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো যে বিজেপির পাখির চোখ কিন্তু একেবারে পশ্চিমবঙ্গ, যেখানে মাদুরাইয়ের সভা থেকে শুধু তামিলনাড়ু নয় বাংলার প্রসঙ্গ উঠে এলো এবং বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন অমিত শাহ। যদিও তৃণমূল কংগ্রেস বলছে দিবা স্বপ্ন, এসব বলার পর ওদের আসন কমে যায়। দেখুন, मेरी बात कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। दिवा स्वप्न ন্যাড়া বেলতলায় কবার যায়? 21 বিধানসভা নির্বাচন বা 23-এর পঞ্চায়েত নির্বাচন বা 24-এর লোকসভা নির্বাচন, এনারা তো আসেন, অমিত শাহ আসেন, বড় বড় হুঙ্কার দেন, সে বিজেপি হারে। লোকসভাতেও বাংলায় বিজেপির আসন কমে গিয়েছে। ওনারাও জানেন 2026-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগের থেকে আসন আরো বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে। আমি আলোচনায় আসবো, তন্ময়বাবুকে দিয়ে শুরু করবো। তন্ময়বাবু দেখুন, ইসবার 200 পারি হোক, আবকি বার 400 পারি হোক, আমরা দেখেছি লোকসভা নির্বাচনের পরপর এ রাজ্যে যে 6টা বিধানসভা, যে কটা উপনির্বাচনও হয়েছে, সেই উপনির্বাচনেও কিন্তু কার্যত বিজেপি দাঁত ফোটাতে পারেনি। তাহলে কিসের ভরসায় মনে হচ্ছে যে 2026-এ পরিবর্তন আসবে? দেখুন, 2024-এর লোকসভা নির্বাচনের পরে আপনারা দেখেছেন দেশের বিভিন্ন রাজ্যে যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো অধিকাংশই বিজেপি জিতেছে। সেটা দিল্লি বলুন, হরিয়ানা বলুন, মহারাষ্ট্র বলুন, এই সমস্ত জায়গায়। সেখানেও কিন্তু ওনারাই গিয়ে বলেছেন যে এবারে আমরা আসব, এবারে আমরা জিতব, এবং জিতেছেন। সুতরাং এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, পশ্চিমবঙ্গে বিজেপির 39 থেকে 40% ভোট আছে। আর সেই 40% ভোটে কিন্তু অন্য রাজ্যে বিজেপি শুধু জিতেছে না, ক্ষমতায় এসেছে। সুতরাং পশ্চিমবঙ্গে কোনোভাবে ভোটের সেই বিন্যাসটা সেরকমভাবে হয়নি, পোলারাইজেশনটা বেশি হয়েছে, সেই জন্য হয়তো হয়েছে। কিন্তু এটাও মনে রাখবেন, এই যে 4 থেকে 5% ভোট পশ্চিমবঙ্গে বিজেপি কম পেয়েছে তৃণমূলের থেকে, সেটা অধিকাংশই ওই বাংলাদেশি আশা জিহাদি, মৌলবাদী এবং সাদরাতির মতন লোকজনের ভোট। এখানে আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাইবো, আপনি যেহেতু দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের উদাহরণ দিলেন, মহারাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু বারবার যেটা কংগ্রেস অভিযোগ করেছে এবং অন্যান্যগুলোর ক্ষেত্রে যেটা অভিযোগ করেছে যে ঠিক লোকসভা নির্বাচনের পরপরই যে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে খুব উল্লেখযোগ্যভাবে ভোটারের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছিল। এমনকি ভোট পার্সেন্টেজ নির্ধারিত সময় যখন ভোট দেওয়া শেষ হয়েছে তারপর যখন ফাইনালি ডিক্লেয়ার করা হচ্ছে সেটার মধ্যেও কিন্তু ফারাক রয়েছে। দেখুন, এর উত্তর হচ্ছে ইলেকশন কমিশন দিয়ে দিয়েছেন। আর কংগ্রেসকে আমি এটা জিজ্ঞাসা করতে চাই যে মহারাষ্ট্রের ক্ষেত্রে হারলে তখন ভোটের কারচুপি হয়েছে, আর ঝাড়খণ্ডে যখন জেতে তখন ভোটের কারচুপি হয় না। বিহার নিয়েও কিন্তু কংগ্রেস ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছে। কংগ্রেস এটাই বলে থাকে, হারলে ভোটের কারচুপি, জিতলে ভোট ঠিকভাবে হয়েছে। সেটা হতে পারে কর্ণাটক, সেটা হতে পারে হিমাচল, সেটা হতে পারে ঝাড়খণ্ড। সুতরাং এই কথার কোনো সার্বত্র নেই। এটাই আমার প্রশ্ন থাকবে, 2024-এর লোকসভা নির্বাচন যদি এ রাজ্যের নিরিখে আমরা দেখি, তুলনায় যে সন্ত্রাসের অভিযোগ বারবার বিরোধীরা করে সেই সন্ত্রাস কিন্তু অনেক কম হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর রেকর্ড পরিমাণ উপস্থিতিতে এখানে নির্বাচন হয়েছে, তা সত্ত্বেও বিজেপির ভোট পার্সেন্টেজ এ ধরনের কেন? আমি আপনার কাছে আসবো। তবে ইতিমধ্যেই আলিপুরদুয়ারে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন একেবারে গত সপ্তাহে, তিনিও কিন্তু এই ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কি বলেছেন আমি একবার দেখাবো। अब पश्चिम बंगाल के सामने भाजपा का विकास मॉडल है। आज भाजपा देश के कई राज्यों में सरकारें चला रही है। देश के लोग बार बार भाजपा को अवसर दे रहे हैं। मैं बंगाल के सभी भाजपा कार्यकर्ता साथियों से कहूंगा, हमें कमर कसकर तैयार रहना है। हिम्मत है
तो काल ही इलेक्शन करके करिए, हम तैयार है। আমি এই জায়গায় ভাস্কর বাবুর কাছে আসবো। ভাস্কর বাবু, একেবারে পরিসংখ্যান ধরে ধরে বিজেপি কিন্তু স্পষ্ট বলছে আর 4 থেকে 5% ভোট পেলেই কিন্তু এ রাজ্যে পরিবর্তন হবে। তারা অত্যন্ত আশাবাদী এবং একেবারে অমিত শাহ গত সপ্তাহে যখন তিনি এসেছিলেন প্রধানমন্ত্রী সফরের 48 ঘন্টার মাথায় তিনি কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এক হচ্ছে হিংসা রিগিং ছাড়া এ রাজ্যে ভোট করিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় থাকতে পারবে কিনা, এবং চ্যালেঞ্জটা কিন্তু সরাসরি তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ছুঁড়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার জামানত বাজেয়াপ্ত করে নেবে এই বঙ্গের মানুষ। মানে অমিত শাহ যে পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে কিছুই জানেন না, তার একটা কথাতে পরিষ্কার হল এনডিএ নাকি সরকার করবে। তো পশ্চিমবঙ্গে আবার এনডিএ কোথায়? বিজেপি কি এনডিএ মানে কাদেরকে নিয়ে করবে? মানে সিপিএমকে নিয়ে, কংগ্রেসকে নিয়ে? বললেন এনডিএ সরকার করবে পশ্চিমবঙ্গে। দেখুন, অমিত শাহ বহু কথা বলেছিলেন। 2021 সালে যেভাবে পর্যুদস্ত হয়েছিল এবং 2024 সালে যেভাবে পর্যুদস্ত হয়েছিল, 2021 সালে যে দলটা বিজেপিকে পর্যুদস্ত করে সারা ভারতবর্ষে মানে ক্ষেত্রে দেখবেন সব থেকে বেশিবার হারিয়েছে এবং পর্যুদস্ত করেছে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলাতে ইসকে বার 200 পার যখন বলেছিলেন সেই কথা আর কোথায় গেল? কেউ জিজ্ঞাসা করছেন, আপনাদের সাংবাদিক জিজ্ঞেস করেছিল, আপনি তো বলেছেন ইসবার 200 পার, সেটা কোথায় কতয় দাঁড়িয়েছে? 70-এ না এখন 64-তে দাঁড়িয়ে আছে। সুতরাং অমিত শাহের নির্বাচনের বক্তব্য ওখানে মাদুরাইতে যা বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তারা এমনই একটি দল, তাদের ওই সদস্যতা নাকি অভিযান টভিযান আছে সেগুলো ব্যর্থ। মানে তারা আপনাদের একটা দল যে চলছে পশ্চিমবঙ্গে, সেখানে তাদের কোনো পরিকাঠামো বা কাঠামোগতভাবে তারা বুথ কর্মী থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা বলেন যে তারা দুর্বল, তাদের কোনো প্রস্তুতি নেই, কিছু নেই। হঠাৎ করে বললেন এনডিএ সরকারের আপনাদের শরীরটাকে কাদেরকে নিয়ে বলছেন আপনারা জানেন? কথা বলে দিই, মনে করিয়ে দিই, 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 42-এ 42 হয়েছিল কি 22 হয়েছিল। আমরা সুতরাং মনে রাখবেন নির্বাচনে আপনারাও যা বলেছেন সেটা হয়নি, মনে রাখবেন এনডিএ সরকার করবে। 2019-এ কি হয়েছিল? পাগলের প্রলাপ ছাড়া আর কিছু বলা যাচ্ছে না। আপনি যে বলছেন এনডিএ, বাংলা এনডিএ, উনি তামিলনাড়ুতে দাঁড়িয়ে বলছেন, তামিলনাড়ুতে এখন এআইএডিএমকে সেখান থেকে বলছেন আমরা হচ্ছে জোটে বিশ্বাস করি বলে উনি বলছেন যে এনডিএ তৈরি করবে, কারণ তামিলনাড়ুকে তার সামনে মধ্যে রেখেছে। উনি তো সফরে এসে কিন্তু 26-এর সুর অতি সম্প্রতি প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু বেঁধে দিয়ে গিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে সামনের ভোটে কিন্তু হিন্দুত্বই হচ্ছে একটা প্রধান ইস্যু। গতকাল সন্দেশখালীর নাজাতে দাঁড়িয়ে ফের কিন্তু সেই অস্ত্রেই শান দিলেন বিরোধী দলনেতা, যার পাল্টা উত্তর দিতে ছাড়েনি শাসক দল। দেখুন একবার। আমি গোটা পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব। হিন্দুরা যদি এক না হন, বিজেপি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কোনো কাজ করে না। তারা শুধুমাত্র এই ধর্মীয় উস্কানি, ভেদাভেদ এসবের উপর আছে। বাংলার মানুষ সেটা বোঝেন। আমি সৈকতের কাছে যাব। সৈকত দা, বিজেপির এই মেরুকরণের রাজনীতি কতটা পশ্চিমবঙ্গের মানুষ নেবেন সেটা তো অবশ্যই ভোটে বোঝা যাবে, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি বারবার বোরখার প্রসঙ্গ উঠে এসেছে, সংখ্যালঘুদের জনসংখ্যার প্রসঙ্গ উঠে এসেছে, যার ফলাফল কিন্তু বিজেপি ভোট বাক্সে খুব একটা সদর্থকভাবে পায়নি। 14 সাল থেকে সারদা থেকে শুরু করে আরজিকর একের পর এক তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, চুরি, লুট, নারী নির্যাতনের ঘটনায় তৃণমূলের রক্ষা কবচের ভূমিকা পালন করেছে বিজেপি সরকার পরিচালিত অমিত শাহ দপ্তরের ইডি, সিবিআই। আরজিকরের নির্যাতিতার পরিবার হোক কিংবা সারদা নারদায় তৃণমূলের নেতারা যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা একদম জ্বলন্ত উদাহরণ। বাংলার মানুষ বুঝছে, তাই বিজেপি একের পর এক নির্বাচনে ধাক্কা খাচ্ছে। আমার বক্তব্য অন্য জায়গায়। এই যে বারবার তৃণমূলের প্রতিনিধি বলবার চেষ্টা করলেন যে এনডিএ কোথায়, এনডিএ তো পশ্চিমবাংলায় তৈরি হয়েই রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মিটিংয়ে বলছেন আমি বিজেপিতে যাব না, তাহলে কি তিনি অন্য কোনো দল করবেন? অমিত শাহ, মোদী এই রাজ্যে এসে একবারও দুর্নীতি নিয়ে, চাকরি দুর্নীতি নিয়ে, গরু দুর্নীতি নিয়ে কিংবা কয়লা পাচার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পিকটি নট। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দেশের প্রতিনিধি হিসেবে বাইরে যাচ্ছেন, কিন্তু তার জেলের ভেতর থাকা কথা ছিল বিজেপি বলেছিল। 3-3 বার মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ এর মন্ত্রী হয়েছিলেন, কলকাতা পুরসভা এনডিএ পুরসভা চালিয়েছিল। ইতিহাস
ডেপুটি মেয়র ছিলেন সবার কাছে যাব। পুরোহিত। আজকে এই রাজ্যে একের পর এক এমএলএ বারোটা আসনে এরা তৃণমূলের হাত ধরে এরা বিজেপি আপনারা লড়াই করবেন এক এক করে ভাস্কর বাবু তৃণমূলকে জিতিয়ে রাখে। এক এক করে ভাস্কর বাবু। দেখুন, এই যে কথাগুলো বলা হচ্ছে না, যে আমি বলছি যে এনডিএ সরকারের কথা বলছেন, এরকম কোনো ভিত্তি নেই। আর কখনোই সরকার গঠনের ক্ষেত্রে 2026-এ সেখানে কি বামপন্থীরা কথা হচ্ছে, রাজ্যের বোর্ডের কথা হচ্ছে, আচ্ছা বামপন্থীদের লড়াই কি বিজেপির বিরুদ্ধে না তৃণমূলের বিরুদ্ধে? আজকে এখানে সিপিআই এর প্রতিনিধি পরিষ্কার করুন যে তাদের রাজ্যের লড়াই কি বিজেপির বিরুদ্ধে না তৃণমূলের বিরুদ্ধে? রাজ্যের লড়াইটা কাদের বিরুদ্ধে? মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ শরিক ছিলেন নিঃসন্দেহে, এবং সেই সময় তিনি মন্ত্রীও ছিলেন। তারপরে এখন সেই প্রশ্নটাই সৈকত তুলছে, তাহলে এনডিএ বলতে অমিত শাহ কি বলছেন? সৈকতকে প্রথমে জিজ্ঞাসা করুন দিল্লিতে কি তারা এনডিএটা আছে আর তৃণমূল কি সেখানে আছে? আজকে তারা বলছে না কেন যে তৃণমূলকে তারা ইন্ডিয়াটা চায় না, তৃণমূল হচ্ছে খারাপ দল। সেখানে তারা জোট করবে, করার পরে এখানে হচ্ছে সাহায্য করবে। আজকে আপনি 2024-এর ফলাফল দেখুন, এই মামলা ভোট করার জন্য বিজেপি হেরেছে। সত্যি এই রাজ্যে বিজেপি পাবে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত। তবে ইতিমধ্যেই কিন্তু সেই ভুয়ো ভোটার এবং সেই প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, যেখানে ফের বাংলাদেশি ভোটারের কিন্তু খোঁজ মিলেছে। কাকদ্বীপের ভোটার, তিনি বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মুখ। আন্দোলনের সময় ঘটনাস্থলে তার উপস্থিত থাকার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে। অভিযুক্ত নিউটন দাস একসঙ্গে ভারত এবং বাংলাদেশের ভোটার বলে স্বীকার করে নিয়েছেন তার দাদা। সে যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশের যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। সে ওখানেও ভোটার করেছে, এখানেও ভোটার করেছে, সেটা তো তার একটা ফল না। আর এই নিউটন দাসের সঙ্গেই কিন্তু আবারও স্পষ্ট হলো এ রাজ্যে শাসক দলের যোগাযোগ। ছবিতে তার সঙ্গে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস দাসকে। এমনকি নিউটনের জন্মদিনে দুজনকে একসঙ্গে কেক কাটতেও দেখা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুধু কাকদ্বীপে নয়, পুরো পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের সমস্ত সাংগঠনিক লোকের সঙ্গে জেহাদি লোকেদের একটা মেলবন্ধন আছে। এদেরকে দিয়েই তৃণমূল ভোট বৈতরণী বের করে। 2000 সালে আমার সাথে দেবনগরে পড়তো, তখন কার ভোটার কার্ড হয়েছে কি হয়েছে জানি না। আমার নিজেরই বয়স তখন 10-12 বছর হয়তো। সেখানে আমার বন্ধু ছিল। 2022 সালে হঠাৎ দেখা হলো, 21-22 সালে দেখা হলো, তার জন্মদিনে একদিন কেক কাটা হলো। নিউটন দাস একেবারে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, সেখানকার তিনি ভোটার, অন্যদিকে তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক। আমি এই জায়গায় একবার শ্রমিক বাগচির কাছে আসবো। শ্রমিক, খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে আগে সরব হয়েছিলেন এই ভুয়ো ভোটার নিয়ে। এই দক্ষিণ 24 পরগনা, সেখানেই কিন্তু একজন সরকারি অফিসার যিনি এই ভোটার তালিকার কাজের সঙ্গে জড়িত, তাকে সাসপেনশনের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি কত নাম এখানে উঠেছে তাও আমরা জানি। কিন্তু এরপর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে সরকারি আধিকারিক যারা এই নাম তোলার কাজে জড়িত থাকেন তাদের কাজ নিয়ে কিন্তু নিজেই সন্দেহ প্রকাশ করেছেন। তিনিও কিন্তু একেবারে কনফিডেন্টলি বলতে পারছেন না যে পুরো প্রসেসটা সিকিউর রয়েছে। কিন্তু এই প্রক্রিয়াটাকে আদৌ কি সিকিউর করা সম্ভব? দেখভাল, নজরদারির দায়িত্বটা কার, কেন্দ্র না রাজ্যের? না দেখুন, এই যে কেন্দ্র বা রাজ্য আপনি বলছেন, এই যে মানে একদম নিচু স্তরে এইগুলো কিন্তু এসডিও অফিস থেকে, সাধারণত এসডিও অফিসের যে স্টাফরা থাকে বা এসডিও এগুলো দেখাশোনা করেন এবং তারপরে ইলেকশন কমিশনের কাছে যায়। এসডিও ওখান থেকে একটা নোট দিয়ে পাঠায়, ইলেকশন কমিশন সেখান থেকে দেখে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে সিস্টেমটা আমাদের দেশে এমন একটা পরিস্থিতি যে এইখানে কি হয় বাস্তবটা আমি আপনাকে বলছি। আমি এটা জানতে পেরেছি আর কি।
কোনো নেতা, সে আমি বিশেষ করে এখন যে রুলিং পার্টি রয়েছে, তারা এরকম লিস্ট পাঠিয়ে দেন, দিয়ে বলেন যে এই নামগুলো দরকার, এবং এসডিওকে রীতিমতন এই যে আপনারা অনুব্রতর হুমকি টুমকি দেখছেন না, এই ধরনের গল্প বানিয়ে দিলেন। না গল্প কিছু নয়, এটা কোনো গল্প নয়, কোনো গল্প নয়। মিথ্যে কথা আমি বলছি? তাহলে মুখ্যমন্ত্রী এমনি সন্দেহ করছে যে অফিসাররা যুক্ত, এখানে এইগুলো করা হয়, যুক্ত হচ্ছে কোন দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু প্রশ্ন তুলেছেন এবং তিনি এটাও বলেছেন তার কাছে খবর আছে কিছু কিছু জায়গায় মিষ্টির বাক্স চলে যায় এবং তারপরে কিন্তু নাম উঠে যায়। সন্দেহ কিন্তু রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কারা, এই নাম তোলার দায়িত্বে কারা থাকেন? আশাকর্মী থেকে শুরু করে যে সরকারি আধিকারিকরা রয়েছেন। একেবারে আমার প্রশ্নটা খুব স্বাভাবিক, খুব সাধারণ একটা প্রশ্ন। মানুষ জানতে চান যে এই প্রক্রিয়াটাকে আদৌ কি দুধ জলটা আলাদা করা সম্ভব, এবং দ্বিতীয়ত দায় কার? শুভেন্দু অধিকারী আগাম কিন্তু ইলেকশন কমিশনে গিয়েছেন, প্রয়োজনে এসওপি বদলান, এমনটাও কিন্তু ইলেকশন কমিশনারকে তিনি বলেছেন। শ্রমিক শেষ করুন। হ্যাঁ দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে অবশ্যই আপনি যেটা বললেন যে যদি কড়া নজরদারি করা যায়, এটা আমি মনে করি যে কেন্দ্র এবং রাজ্য তাদের সমন্বয়, দেখুন আমাদের এই যে সিস্টেম, সমন্বয়ের সিস্টেম যদি না থাকে তাহলে তো এগুলো কখনোই নজরদারি করা সম্ভব নয়। যদি আজকে ইলেকশন কমিশন জানতে চায় যে এদের টোটাল লিস্ট পাঠানো হোক, এরা কোন জায়গা থেকে এসেছে, এদের ডিটেলস কি, দেখুন কয়েকটা জায়গায় ধরাও হয়েছে, আপনারাই দেখিয়েছেন কয়েকদিন আগে যে বাংলাদেশের মানে তারা নাগরিক, আজকেও যেটা বলছেন, তাহলে এই জায়গাগুলো যখন টাকায় ভারতীয় নাগরিকত্ব পাওয়া যাচ্ছে সেটাও দেখিয়েছি। বলুন। 6 নম্বর ফর্মে নাম তোলা যায়, 7 নম্বরে ট্রান্সফার এবং 8 নম্বরে ডিলিশন ফর্ম। আপনারা বলুন যে কোথায় ডিলিশন ফর্ম কেউ জমা দিয়েছে তারপরে নাম কাটা হয় না। আমি এলাম বুড়ি অভিযোগ আমি আপনাকে নাম করে বলে দিতে পারি। আমাদের অনুষ্ঠানে এসেছেন একজন, আমাদের অনুষ্ঠানে আমি আপনাকে নির্দিষ্ট করে বলছি, আমাদের অনুষ্ঠানে এসেছেন একজন অতিথি, তিনি দাবি করেছেন তার বাবার মৃত্যু হয়েছে, বারবার জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত নাম কাটা হয়নি। আমার প্রশ্নটা সেটাই ছিল, দায়িত্বটা কার? যারা নাম তুলছে নাকি যারা নজরদারির দায়িত্বে রয়েছে তারা? তন্ময়দা, সব জায়গাতে প্রথমে এটা হয় হচ্ছে বিএলও, ব্লক লেভেল অফিসার, তারপরে সেখানে বিডিও অফিস, এরা সবাই রাজ্য সরকারের কর্মী। আর এইখানে কি হয় আপনারা শোনেননি রত্না বিশ্বাস কি বলেছেন? জাকির দাকে বলো, জাকির দা ইলেকশন কমিশন রাজ্য সরকারের কি মুশকিল। মনে রাখবেন ইলেকশন কমিশনের দুটো দিক আছে, একটা কেন্দ্র ইলেকশন কমিশন, রাজ্য ইলেকশন কমিশন। আর এই যে বিএলও এই যে বিডিও, এরা রাজ্য ইলেকশন কমিশনের মধ্যে পড়ে এবং তারা হচ্ছে এখানে ভেরিফাই করে। তারা কথা কিন্তু অস্বীকার কেউই করছে না। একদিকে তৃণমূল কংগ্রেস, তারাও যেমন ভুয়ো ভোটার আছে স্বীকার করছে, বিজেপিও কিন্তু পাশাপাশি ভুয়ো ভোটারের কথা বলছে, কিন্তু ক্ল্যারিটি কি আদৌ সম্ভব? অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদে আজ পথে নামছে বিজেপি। বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে বিকেলে শুরু হবে নারী সম্মান যাত্রা, নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী। অনুব্রত মণ্ডলের বাড়ির কাছে তার বিরুদ্ধেই কর্মসূচি ঘিরে এখন সাজো সাজো রব বিজেপি। বিজেপি যা দেখাবে তাতে আমি আশা করছি তৃণমূলের নেতারা যারা খুব দাপাদাপি লাফালাফি করে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়বে। ওরা ভাবতেই পারছে না যে বিজেপি ভেতরে ভেতরে কোন জায়গায় নিয়ে গেছে। এখন তো ওদের গৃহযুদ্ধ শুরু, আগে ওরা ঘর সামলাক, নিজেরা ঠিক থাকুক। উনি ওনার বক্তব্য রাখবেন, নিশ্চয়ই রাজনৈতিক বক্তব্য রাখবেন, এবং তারপরে আমরাও ভাববো আমরা কি করব না করব। এখন তো এলোই না, কিছু জানলামই না, তার আগে আমরা রামায়ণ লিখে দেবো। এই কর্মসূচি কিন্তু শুধু বীরভূমেই সীমাবদ্ধ থাকবে না। 19 তারিখ চলতি মাসের কালীগঞ্জে রয়েছে বিধানসভা উপনির্বাচন, আর তার আগে 16 তারিখ কিন্তু এই নিয়ে কালীগঞ্জেও মিছিল করা হবে, আর গোটা রাজ্যে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। বিজেপির এমনটাই কর্মসূচি, পাল্টা কটাক্ষ করছে শাসক দল। হাজার হাজার মানুষ, পুরুষ মহিলা, যুব ছাত্র, কৃষক শ্রমিক, রাষ্ট্রবাদী জনগণ বোলপুরের রাস্তায় আওয়াজ তুলব। মা বোনেদের সম্মান রক্ষার লড়াইতে বিজেপি অগ্রণী ভূমিকা নেবেন এবং অনুব্রত মণ্ডল যতক্ষণ না জেলে যাচ্ছে আমাদের এই লড়াই চলবে।
আমাদের মন্ত্রীকে, মহিলা মন্ত্রীকে জুতার নিচে থাকে বলবে, আর তারা নারী সম্মান, মহিলা সম্মান যাত্রা করবে, তো এত বড় মানে দ্বিচারিতা, মানুষ হাসবে। আমি ভাস্করবাবুর কাছে আসবো। ভাস্করবাবু, এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এবং আমরা জানি এ রাজ্যের নারী সুরক্ষার ক্ষেত্রে তিনি বাড়তি নজর দেন, তিনি বারবারই মহিলাদের নিরাপত্তার কথা বলেন। শুধু তাই নয়, সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো বেশিরভাগটাই কিন্তু মহিলা কেন্দ্রিক। সেখানে বীরভূমের মতন একটা জায়গায় যেখানে বিজেপি এই নারী সম্মানকে হাতিয়ার করেই পথে নামতে চাইছে। বিজেপি নারী সম্মানের জন্য পথে নামছে, এটা তো মানে চূড়ান্ত হাস্যকর একটা ব্যাপার। বিজেপি হিন্দু মুসলিমের রাজনীতি, বিজেপি বিদ্বেষমূলক রাজনীতি, বিজেপি বিভেদের রাজনীতি, মনুবাদী রাজনীতি, তার জন্য আর আমরা প্রসিদ্ধ জানি। দেখুন, এনসিআরবি রিপোর্টে কলকাতা শহর নারীদের জন্য সবথেকে বেশি সুরক্ষিত, এটা আমার কথা না, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট দেখবেন আপনারা। আপনি কত সালের রিপোর্টে কলকাতা শহর এবং বাংলা মহিলাদের সুরক্ষিত। এখনো অবধি আপনাকে এটা বলতে হবে যে বিজেপি মহিলাদের কি সম্মান দেয়, যারা একটা আরএসএস এর রাজনীতি, আরএসএস এর মানে ভাবদর্শ যাদের মধ্যে মতাদর্শের মধ্যে রয়েছেন, তারা কোনোদিনও নারীকে সম্মান দিতে পারেন না, এবং কোনোদিনও, আর শুভেন্দু অধিকারী তাকে নারী বিদ্বেষী হিসাবেই মানুষ জানে। সুতরাং এখানে মানে বিজেপি যে নামছে এটা সম্পূর্ণভাবে ব্যর্থ। আচ্ছা বেশ, আমি এই জায়গায় তন্ময় বাবুর কাছে যাই। তন্ময় বাবু, নিঃসন্দেহে আলোচনা প্রসঙ্গে হাতরাস উঠে আসতে পারে, বিলকিস বানোর প্রসঙ্গ উঠে আসতে পারে, কিন্তু তার পাশাপাশি এটাও একটা প্রশ্নের জায়গা, এই যে কেষ্টমণ্ডল, তাকে গ্রেফতার করাতে বিজেপি উদ্যোগী হচ্ছে এমনটা শাসক দল মনে করছে। কেষ্টমণ্ডল জেলে গেলেই বিজেপি বীরভূম দখল করে নিতে পারবে, সম্ভব? প্রশ্ন হচ্ছে কেষ্টমণ্ডল যা করেছে তাতে কেষ্টমণ্ডলের জেলে যাওয়া উচিত না উচিত না, সেটা হচ্ছে প্রথমে আমাদের জিজ্ঞাসা করতে হবে। কেষ্টমণ্ডল এতদিন জেলে থাকা উচিত ছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর আশীর্বাদ রয়েছে বলে তার মাথার উপরে সে এখনো বাইরে বহাল তবিয়তে দুলকি চালে ঘুরে বেড়াচ্ছে। শুভেন্দু অধিকারী জেলে থাকা উচিত ছিল, আপনারা দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্লিজ যে যার সময় কথা বলবেন, প্লিজ আমার রিকোয়েস্ট, প্লিজ। এবার মনে রাখবেন, এই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হলো একটা ভিডিও সামনে আসার পরে তিনি হচ্ছে কথা বলেন, তার আগে কথা বলেন না। আপনাদের মনে থাকবে ওই উত্তরবঙ্গে জেসিবি একজন মহিলাকে রাস্তায় ফেলে মধ্যযুগের মতন এই পশ্চিমবঙ্গে পেটাচ্ছিল। আপনাদের মনে থাকবে শাহজাহান শেখ, আপনাদের মনে থাকবে একটা ক্লাবে মহিলাকে উল্টো করে পেটানো হচ্ছিল ওই জয়ন্ত সিং। আজকে সোনারপুরে জামালউদ্দিন শেখ, এরকম জায়গায় জায়গায় তৈরি হয়েছে যেখানে হচ্ছে এই তৃণমূলের মহিলাকে পেটাচ্ছে। লোকসভা 2024 লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর প্রসঙ্গ যেমন এসেছিল, আপনি যাদের যাদের নাম বলেন সেগুলো সব 2024-এর ভোটের আগে হয়েছে। তার ফলে কি 2000 দাঁড়ান না ভাস্কর দা, আমায় তো কথা বলতে দিন অন্তত। সেই যে ঘটনাগুলো ঘটেছিল 2024-এ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তার ফল কি আপনারা আদৌ পেয়েছেন? পথে তো আপনারা বারবার নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, শেখ শাহজাহান গ্রেফতারও হয়েছিল, লাভ হয়েছে কি কিছু? দেখুন, ভোটের ক্ষেত্রে আমরা যা পেয়েছি, ভোট অনেক বেড়েছে বিজেপির, কিন্তু ক্ষমতা আসেনি। আপনাদের মনে থাকবে বাম আমলে কিন্তু একের পর এক ঘটনা ঘটেছিল, সে বিজন সেতু বলুন আর মরিচঝাপি বলুন, কিন্তু বামেরা ক্ষমতায় ছিল। তারপরে ঘটনাটা তো মিথ্যা ছিল, প্রমাণিত হয়েছে। সেই বাম বেশ, আমি জাতীয় মহিলা কমিশন যে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছিল সময়ের আগে, বীরভূমের এসপি সেই রিপোর্ট দিয়েছেন, কিন্তু তাতে জাতীয় মহিলা কমিশন খুশি নয়। এই ধরনের কমিশন একাধিক কেন্দ্রের পক্ষ থেকে বারবার এ রাজ্যে এসেছে, বিভিন্ন প্রসঙ্গে এসেছে, সে মিড ডে মিলের ঘটনাই হোক বা এই নারী নির্যাতন, শিশুদের উপরে যৌন ধর্ষণ ইত্যাদি ঘটনার প্রেক্ষিতে, কিন্তু তাতে লাভ কি হয়েছে? তিনটে লাইন খুব পরিষ্কারভাবে বলতে চাই। প্রথমত, অনুব্রত মণ্ডলকে দলে রেখে যেমন তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডারে বিজ্ঞাপন করাটা দ্বিচারিতা, উল্টো দিকে মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়ের বিরুদ্ধে তৃণমূলের কথা বলবার যেমন কোনো নৈতিক অধিকার নেই, যেহেতু অনুব্রতকে তারা এখনও দলে রেখেছে। ঠিক একইভাবে কৈলাস বিজয়বর্গীয় বিজয় সাহাদের দলে রেখে এই রাজ্যে নারী সম্মান যাত্রা করাটাও দ্বিচারিতা। দ্বিতীয় কথা, জাতীয় মহিলা কমিশন সন্দেশখালী হোক, অনুব্রত মণ্ডল হোক, তাতে সন্তুষ্ট হয় না, কিন্তু এই জাতীয় মহিলা কমিশন মণিপুর যেতে পারে না, এই জাতীয় মহিলা কমিশন হরিদ্বারে বিজেপি নেত্রীর মেয়ের ঘটনায় ওখানে যেতে পারে না, এই মহিলা কমিশন সোপিয়া কুরেশির বেলা নীরব ভূমিকা থাকে। ঠিক একই ভূমিকা রাজ্যের ক্ষেত্রেও, রাজ্য মণিপুর, হাতরাস, উন্নাও সব খুঁজে পায়, সন্দেশখালী খুঁজে পায় না, কামদুনি খুঁজে পায় না, আরজিকর খুঁজে পায় না।
3 নম্বর বিষয় হচ্ছে এই রাজ্যে বিজেপি তৃণমূলের এই বাইনারি তৈরি করা হচ্ছে। তৃণমূলের সংখ্যালঘু ভোট তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে, তৃণমূলকে বাঁচাতে হবে, তার জন্য মোদী অমিত শাহ আসছেন, তার জন্য ইডি সিবিআই এখন ভোটের আগে সন্দেশখালী যাওয়া শুরু করছে। আসলে ভোট কাটুয়া বিজেপি হিন্দু ভোট তৃণমূলকে বাঁচাতে চাইছে। দুর্নীতির বিষয় নেই, নারী সম্মান নিয়ে বিজেপির মুখে কোনো কথা বলা হবে না। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করুন না, আপনার ভালো না। আমি বলছি এত ভারী কথা বলবেন না। আমি বলছি এই রাজ্যে নারী সম্মান যাত্রা করার কোনো নৈতিক অধিকার বিজেপির নেই। জলপাইগুড়িতে বিজেপি নেত্রী নারী পাচারে ধরা পড়েছিল, শিশু পাচারে ধরা পড়েছিল। এই রাজ্যে একের পর এক বিজেপি নেতার বিরুদ্ধে মহিলা নির্যাতনের অভিযোগ আছে। আমরা মনে করি বামপন্থীরা তৃণমূল বিজেপির আসলে এই মহিলাদেরকে কেন্দ্র করে বেটি পড়াও আমি একবার দেখিয়ে দিই। জাতীয় মহিলা কমিশন তারা কিন্তু ডিজিপিকে চিঠি দিয়েছিলেন, 72 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছিলেন। সময় শেষ হওয়ার আগে বীরভূমের এসপি রিপোর্ট দিয়েছেন, যদিও অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন। বোলপুর থানার আইসিকে দেওয়া অনুব্রত মণ্ডলের হুমকির ঘটনায় বীরভূম থেকে জল গড়িয়েছে দিল্লি অবধি। জাতীয় মহিলা কমিশনের চিঠির ভিত্তিতে এবার 72 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট দিল পুলিশ। ডিজিপিকে পাঠানো জাতীয় মহিলা কমিশনের চিঠির উত্তর দিলেন বীরভূমের পুলিশ সুপার, যদিও সেই রিপোর্টে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। একেবারেই সন্তুষ্ট নই। এরপরে ফার্দার কি স্টেপ অফ অ্যাকশন কিভাবে হবে সেটা আমরা করব। জাতীয় মহিলা কমিশনকে দেওয়া পুলিশের রিপোর্টে বলা হয়েছে 30 মে রাত 12:05 বোলপুর থানার আইসি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয় 28 মে রাত 10:37 ফেস টাইমে কথা হয় আইসি ও অনুব্রত মণ্ডলের। সেই কথোপকথনে লিটন হালদারকে অপমানজনক অশ্লীল মন্তব্য করেন তৃণমূল নেতা। তিনি হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন আইসি। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার 75, 132, 224 এবং 351 3 ধারায় মামলা রুজু করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, সমীরণ পাল, এবিপি আনন্দ। অ্যাকশন টেকেন রিপোর্টে কি জানা গেল যে অনুব্রত মণ্ডলকে দেওয়া 3 নম্বর নোটিশের কথা সামনে এসেছে। কেষ্ট মণ্ডলের ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়ার প্রসঙ্গ দেখুন। তাৎপর্যপূর্ণভাবে পুলিশের দেওয়া অ্যাকশন টেকেন রিপোর্টে বলা হয়েছে অনুব্রতকে দেওয়া 3য় নোটিশের কথা, যে নোটিশের প্রসঙ্গ এই প্রথম সামনে এলো। একইভাবে প্রথমবার সামনে এসেছে অনুব্রত মণ্ডলের ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়ার প্রসঙ্গ। জাতীয় মহিলা কমিশনকে দেওয়া পুলিশের রিপোর্ট অনুযায়ী 1 জুন একটি মেডিকেল সার্টিফিকেট জমা দেন অনুব্রত মণ্ডল। সেই সার্টিফিকেটে তাকে 5 দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। সেই মেয়াদ শেষ হতেই 5 জুন বৃহস্পতিবার পুলিশের কাছে ফিটনেস সার্টিফিকেট জমা দেন অনুব্রত মণ্ডল। এরপর তাকে ওই দিনই ফের নোটিশ পাঠানো হয়, অর্থাৎ তৃতীয়বার তাকে ডেকে পাঠায় পুলিশ। আর ওই দিনই বোলপুর এসডিপিও অফিসে গিয়ে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। কিন্তু পুলিশের দেওয়া এই রিপোর্টে একেবারেই সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। এই কারণে এফআইআর রেজিস্টার করে নোটিশ করে অ্যারেস্ট করা হলো না, বা তার ফোন কেন সিজ হলো না, বা উনি কোন অবস্থায় বলেছিলেন তার আশেপাশে, সমস্ত ব্যাপারগুলো এটা যেহেতু মহিলাদের সম্মান এবং সুরক্ষার প্রশ্ন দাঁড়িয়ে আছে। যিনি চিঠি দিয়েছেন তিনি একজন মেম্বার, তিনি চেয়ারম্যানও নন, সুতরাং ওটার গুরুত্ব নেই। কাউকেই খারাপ কথা বলা উচিত না। অর্চনা মজুমদার তো জাস্ট একজন সদস্য, তার চিঠির কোনো গুরুত্ব নেই। পুলিশের রিপোর্ট নিয়ে এখন জাতীয় মহিলা কমিশন কি পদক্ষেপ করে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, সমীরণ পাল, এবিপি আনন্দ। শ্রমিক, জাতীয় মহিলা কমিশনে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে মহিলা কমিশন সন্তুষ্ট নয় নিঃসন্দেহে, কিন্তু তার পাশাপাশি আরো একটা প্রশ্ন উঠবে, এই রাজ্যের ক্ষেত্রে তো একটা রাজ্য মহিলা কমিশনও আছে, তারা কেন চুপ? সেটাই অবাক করার মতন একটা বিষয়। মানে মহিলা কমিশনের যেটা কাজ, সেই মহিলা কমিশন আমার মনে হচ্ছে যে রাজ্য মহিলা কমিশন যেহেতু এখানে রাজ্যের ব্যাপার এবং রাজ্যের মানে হেভিওয়েট বলা যেতে পারে, তৃণমূলের কাছে একটা হেভিওয়েট অনুব্রত মণ্ডল, সেই জন্য হয়তো তারা কোনোভাবে চুপ করে আছে। এই রাজ্যে একটা জিনিস হচ্ছে যে কোনো ফেয়ার কাজ করতে গেলে যে একটা প্রেশার আসে, এটা সম্পূর্ণভাবে বিভিন্ন দিক থেকে দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে এরা যদি কিছু করতে চায় হয়তো তাদের উপরে কোনো চাপ সৃষ্টি করা হবে, হয়তো বলা হবে যে তোমরা চুপ থাকো, এইরকম একটা ব্যাপার। আপনি আইনজীবী তো? অবশ্যই। আচ্ছা, আপনি কি ফেয়ার ট্রায়ালে যাবেন নাকি মিডিয়া ট্রায়াল করবেন? না না, মিডিয়া ট্রায়ালের কথা বলার তো দরকার নেই। তাহলে একটা জিনিস যখন ট্রায়াল হবে, এখন আইনের মধ্যে রয়েছে,
আপনি কি মিডিয়া ট্রায়ালে ট্রায়াল কিভাবে হবে? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুটো জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। এখনো অনুব্রত মণ্ডল তিনি ঘুরে বেড়াচ্ছেন, হাসি মুখে এসডিপিও অফিসে গেলেন এবং অ্যাকশন টেকেন রিপোর্টটা এক সেকেন্ড ভাস্কর বাবু, অ্যাকশন টেকেন রিপোর্টটা যদি জমা না পড়তো তাহলে আমরা এটাও জানতে পারতাম না যে 3 নম্বর নোটিশের প্রেক্ষিতে কিন্তু অনুব্রত মণ্ডল গিয়ে পৌঁছেছিলেন। দেখুন, যাদের দেখাচ্ছিলেন না ওই নেতৃত্ব আপনাদের এই স্টুডিওতে সকালবেলা বিজেপি নেত্রী বসে, আবার বিকেলবেলাতে মহিলা কমিশনে। তৃণমূল কংগ্রেসের আমি এরকম 10 জনের নাম বলতে পারি যারা সরকারি আধিকারিকের পদে বসে রয়েছেন, নিজেদের পদ থেকে সরানোর পর যাদেরকে একাধিক কমিশনের মাথায় বসানো হয়েছে। এবং আমি বলছি যে এখন একটা আলাদা কোনো পথে তো চলে না। মণ্ডলের বিষয়টা যখন একটা আইনের মধ্যে রয়েছে, উনি আইনজীবী, উনি নিশ্চয়ই মিডিয়া ট্রায়াল চাইবেন। মিডিয়া ট্রায়ালের কথা গোটা জিনিসটাকে ঘোরানোর চেষ্টা করছেন সম্ভবত। তন্ময় বাবু বলুন। ভাস্কর একটু মনে করিয়ে দিই, ভাস্কর ফেয়ার ট্রায়াল চাইতো। সাগর ঘোষের খুনের পরে যে অনুব্রত মণ্ডল মূল অভিযুক্ত ছিল, যে ভিডিও মিডিয়া দেখিয়েছিল যে পুলিশকে বোম মারো, জ্বালিয়ে পুড়িয়ে দাও, সেই ভিডিওটা ফরেনসিক করেছে। আপনারা সেটা বলুন। অনুব্রত ভয়েস সার্ভিস দেয়নি, আর মিডিয়া ট্রায়ালের ক্ষেত্রে অনুব্রত হচ্ছে ছাড়া পেয়ে গেছে। এই হচ্ছে মিডিয়া ট্রায়ালের কোনো সুযোগ, কোনো সম্ভাবনা এখানে নেই। ভাস্কর বাবু, আমি আপনাকে স্পষ্ট করে বলে দিই, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে 2টো জামিন অযোগ্য সহ মোট 4টে ধারায় মামলা হয়েছে। তা সত্ত্বেও অনুব্রত মণ্ডল খুলে আম ঘুরে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে এবং এই অ্যাকশন টেকেন রিপোর্ট যদি সামনে না আসতো তাহলে কিন্তু এই বাকি যে তথ্যগুলো সামনে এসেছে যে তিনি ফিট সার্টিফিকেট দিয়েছেন, তিনি 3rd নোটিশের পরে হাজিরা দিয়েছেন, কোনোটাই জানা যেত না। আইন কোনটা সেই দেখাটা কি দেবে ভাস্কর বাবু? আইন কোনটা? হাজিরা দিতে ডেকে পাঠানো হলো, পরপর 2টো নোটিশ তিনি ইগনোর করলেন। যে মেডিকেল সার্টিফিকেটটা দিলেন সেই মেডিকেল সার্টিফিকেটটা ভ্যালিড কিনা আজ পর্যন্ত জানা গেল না। সেই ডাক্তার কোথায় গেলেন, তার হদিশ কেন পেল না পুলিশ? অন্তত তাকে তো খুঁজে দিন। সৈকত, পরিষ্কার বক্তব্য, দিদির হাত রয়েছে কেষ্টর মাথায়, তার জন্য কারোর সাহস নেই যে কেষ্টরকে গ্রেপ্তার করে, কেষ্টর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। আসলে এই রাজ্য জুড়ে শওকত, আরাবুল, এই যে মডেল তৈরি হয়েছে কেষ্ট মডেল, যেটাতে বীরভূমবাসী, পুলিশ প্রশাসন, সাধারণ মানুষ, তৃণমূলের মধ্যেকার লোকেরা তারা ভয়ে ভীত, সন্ত্রস্ত, পুলিশও সন্ত্রস্ত। আজকে মহিলা কমিশনের পদগুলো চূড়ান্ত দলদাসে পরিণত হয়েছে। বিজেপি যেমন মহিলা কমিশনে বিজেপির প্রাক্তন এমএলএ ভোটে লড়াই করা নেত্রী তিনি হয়েছেন, ঠিক একইভাবে ছাপ্পা ভোটে জেতা কাউন্সিলর এই রাজ্যের তৃণমূলের দ্বারা শিশু কমিশন, মহিলা কমিশনের মাথায় বসে রয়েছে। তৃণমূলের পার্টি অফিস, বিজেপির পার্টি অফিসগুলো আজকে মহিলা কমিশন, শিশু কমিশনগুলোকে নিয়ন্ত্রণ করছে। ভোট হওয়ার পর তো জমা করেছে হচ্ছে মহিলা কমিশন। এই বামেদের পছন্দ হচ্ছে না, তৃণমূলের সম্বন্ধে রিপোর্ট দিয়েছে, এটা বামেরা চায় না, এই জন্য মহিলা কমিশনকে অ্যাটাক করছে বামেরা। সৈকত শেষ বলে নিন, আমার টাইম বলে নেবেন আরেকটু। আমার লাস্ট যে কথাটা বলার সেটা হচ্ছে, বোলপুরের এই ঘটনার পর এখনো যদি রাজ্য সরকার, কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে ধরে নিতে হবে যে পুলিশ প্রশাসনকে এরা ব্যবহার করছে উর্দির। বিজেপির নজরে বাংলা একেবারে মাদুরাইয়ে সভা থেকেই হোক বা এই বঙ্গ থেকেই হোক, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই কিন্তু পরিবর্তনের কথা বলছেন 2026-এ। তার পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি তিনিও কিন্তু অপারেশন বাংলার কথা ইতিমধ্যেই বলছেন। পাল্টা খোঁচা কিন্তু দিচ্ছে শাসক দল। পাকিস্তানের নাগরিক 2 রকমের হয়, জানেন কি? সেটা পশ্চিমবঙ্গে আছে। বলে কি? বলছে একদল হচ্ছে পাসপোর্টের পাকিস্তানের নাগরিক, কিন্তু যাদের কাছে মনের মধ্যে পাকিস্তান আছে তাদেরকে বের করবেন কিভাবে? তাদেরকে বের করার উপায় নেই। তাদেরকে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী সেনা আগামী দিনে অপারেশন বাংলার মাধ্যমে এই বাংলা থেকে বের করবে, সেই ব্যবস্থা আমরা করব। মুখ্যমন্ত্রীর মাথা গরম হয়ে গেছে। তৃণমূলের জন্য অপারেশন ইঁদুরই যথেষ্ট, অপারেশন ইঁদুরই করতে হবে ওদের জন্য। তৃণমূল কংগ্রেস হচ্ছে ইঁদুর, আপনার জন্য নরেন্দ্র মোদী রেশনের চাল পাঠাবে, চুরি করে খাবে কে? তৃণমূল ইঁদুর, সেই তৃণমূল নামক ইঁদুর চুরি করে খাবে। এরা বাংলার মানুষকে তার সম্মান, তার সংস্কৃতিকে সম্মান, তার প্রাপ্য আর্থিক অধিকার, সামাজিক অধিকার যদি না দেন, তাহলে তারা যতবার যিনি আসুন, যিনি হাঁটুন,
যিনি ভেদাভেদের রাজনীতির সব উস্কানিমূলক ভাষণ দিন, বাংলায় এর কোনো প্রভাব পড়বে না। ভাস্করবাবু, বিজেপি অপারেশন বাংলার কথা বলবেন না কেন? একদিকে সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান, আর সেই দলেরই যিনি বিধায়ক পাণ্ডবেশ্বরের নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি যে কথা বলেন তার বিরুদ্ধে কোনো দলগত ব্যবস্থা কি হয়? অপারেশন বাংলা যদি বলেন, মানে তারা 26-এর নির্বাচনটাকে অপারেশন বলছেন কেন? তারা মানুষকে যাবেন ভোট চাইবেন, কিসের অপারেশন? কার অপারেশন? এটা কি পাকিস্তান নাকি বাংলা যে অপারেশন করবেন আপনি? অপারেশন সিন্দুর কার বিরুদ্ধে হয়েছিল? অপারেশন বাংলা কার বিরুদ্ধে? নরেন্দ্রনাথ চক্রবর্তী যে কথা বলেছেন তাতে এনআইএ তদন্ত হওয়া উচিত, শুভেন্দু অধিকারী বলছেন। না, সেটা কি হওয়া উচিত? শুভেন্দু অধিকারী কি বলছে? শুভেন্দু অধিকারী কি বলছেন তার জবাব দিতে আমি আসিনি। আমি যেটা বলছি যে এরা হচ্ছে অপারেশন বাংলায় জায়গায় জায়গায় মানেটা কি? কাকে অপারেশন করবে? এরা বলে থাকে পশ্চিমবঙ্গকে আপনাদের প্রত্যাখ্যান করেছে, মেজরিটি করবে। আলোচনার সময় শেষ। অনেক ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমি বিরতির পর ফিরবো, আপনারা সঙ্গে থাকবেন।